আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তার ভাগ্যের যে বৃহস্পতি এটি এখন তুঙ্গে, এবং তার ভাগ্যে যে সকল যাকে বলা হয় ফাড়া ছিল, আমরা বাংলা যেটিকে বলি ফাড়া, বা যে সকল বিপদ এবং বিপত্তি ছিল, যে সকল শনির দশা ছিল, তা সম্ভবত প্রাকৃতিকভাবে কেটে যাচ্ছে ধীরে ধীরে। এবং এই বাংলায় এই সময়টিতে এমন অদ্ভুত কিছু সমস্যা তৈরি হয়েছে যা কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য মোটেই কাম্য ছিল না। এবং প্রায় প্রতিদিন একটার পর একটা ঘটনা ঘটছে, যে ঘটনায় মানুষ ধৈর্য হারিয়ে ফেলছে। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা আপনজন তারাও ধৈর্য হারিয়ে ফেলেছেন, এবং অনেকে এলোমেলো কথাবার্তা বলছেন। আর সেই কথাবার্তা শুনে জনগণ অস্থিরতায় ভুগছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন তারা সেখান থেকে তুলে নিয়ে তারা বিএনপির দিকে ছুটছেন, অন্য তৃতীয় পক্ষের দিক কথা কল্পনা করছেন। আর সবেধন নীলমণি রাষ্ট্রপতি নামক যে বেচারা আছেন বঙ্গভবনে, তার প্রতি কিছুটা সহানুভূতিশীল হওয়ার চেষ্টা চালাচ্ছেন। এখন সমস্যাগুলো কিভাবে হচ্ছে তার দু চারটা নমুনা আপনাদেরকে বলি। যেমন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, এই মুহূর্তে যাকে ডি ফ্যাক্টো অর্থমন্ত্রী বলা হয়, অর্থ মন্ত্রণালয় যিনি চালান, ডক্টর মোহাম্মদ ইউনূসের যেমন খুব ঘনিষ্ঠ, একইভাবে আমেরিকারও একেবারে রাইট হ্যান্ড। তিনি একটি প্রতিষ্ঠান চালান সিপিডি। তো সিপিডির একটা যে অনুষ্ঠান, না ঠিক এটা আর একটা অনুষ্ঠান, তৃতীয় মাত্রা জিল্লুর সাহেবের একটা প্রতিষ্ঠান রয়েছে। সেই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি অনেকগুলো সভা সমিতি সেমিনার করেন। এইরকম একটা সেমিনার যেটিকে সিআরআই বলা হয়, সিআরআই না কি এটাকে বলা হয়, এনিওয়ে এটা বেসিক্যালি তৃতীয় মাত্রা জিল্লুর সাহেবের প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের একটা অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য ওয়াজ এ স্পিকার, এবং সেখানে ব্যবসায়ী নেতাদেরকে ডাকা হয়েছিল কথাবার্তা বলার জন্য। এবং সেই ব্যবসায়ী নেতাদের মধ্যে বিএনপিপন্থী একজন নেতা, তো তিনি জনাব আনোয়ার, তিনি বেশ বড় একটি গার্মেন্টস গ্রুপের মালিক, একসময় বিজিএম এর সভাপতি ছিলেন এবং ব্যবসায়িক অঙ্গনে যথেষ্ট পরিচিত। তো তিনি বেশ ইন্ডিকেট করে একেবারে সরাসরি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে ইঙ্গিত করে তিনি যেটি বললেন যে আপনারা ইউ আর দ্য পিপল। এখন অনেক বড় বড় কথা বলছেন, উনি এইভাবে বলেননি, জাস্ট আমি ভাব সম্প্রসারণ করছি। এখন অনেক কথা বলছেন, নীতি কথা বলছেন, কিন্তু ইউপিউপিল আপনারাই তো এস আলমের টাকা নিয়ে, বিজ্ঞাপন নিয়ে, ডোনেশন নিয়ে, সাহায্য নিয়ে অনেক সভা সমিতি সেমিনার করেছেন। আর এই কথা সেই ভদ্রলোক যখন বললেন, মুহূর্তের মধ্যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য পারে তো জ্ঞান হারিয়ে ফেললেন, ধৈর্য হারিয়ে ফেললেন, এবং কথার মধ্যেই তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন। নর্মালি তিনি যদি স্বাভাবিক থাকতেন তাহলে হয়তো ওই ভদ্রলোকের কথা বলার পরে তিনি হাসি মুখে সুন্দরভাবে উত্তর দিতেন, কিন্তু মনে হলো তার আতে ঘা লেগেছে। সেটা ইতিবাচক হোক নেতিবাচক হোক, তিনি ধৈর্য রাখতে পারেনি, ধৈর্য হারিয়ে, এমনি বয়স্ক মানুষ, সম্ভবত ডায়াবেটিস আছে, চোখ দুটো গোল গোল করে যেভাবে ভদ্রলোককে আক্রমণ করলেন, ভদ্রলোক সেটা সুযোগ নিয়ে নিলেন এবং সেটা একদম এখন ভাইরাল হয়ে গেছে। ভদ্রলোক বললেন যে তো আপনি তো যেভাবে আমার কথা বলা বন্ধ করে দিচ্ছেন, কণ্ঠরোধ করে দিচ্ছেন, তাহলে আগের সরকারের সাথে আর আপনার ডিফারেন্স রইল কি? একটা ভদ্রলোকের ভাষার মধ্যে বা কনভারসেশনের মধ্যে এর চেয়ে আর মানে অবমাননাকর কোনো ঘটনা থাকতে পারে না দেবপ্রিয় ভট্টাচার্যের জন্য। দ্বিতীয় যে খবর, এটা আমার কাছে এখনও গুজব মনে হচ্ছে, কিন্তু অনেকগুলো পত্রপত্রিকায় এসেছে, সামাজিক মাধ্যমে সয়লাভ হয়ে গেছে, সেটা 2006 সনের
একটি মামলা, আমেরিকার একটা কোম্পানি মামলা দিয়েছিল আমেরিকার কোনো একটি আদালতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, এবং সেই মামলাতে যারা মামলা দিয়েছিল বাংলাদেশ সরকারের কাছে তাদের পাওনা ছিল, এবং সেই মামলা যখন এই মুহূর্তে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন IMF-এর বৈঠকে যোগদান করার জন্য আমেরিকাতে গেছেন, তখন সেখানে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এখন এটাকে কি গ্রেপ্তারি পরোয়ানা না সমন না কি, এটা আমি ইন ডিটেলস জানি না, কিন্তু বলা হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এবং এই কারণে কি হলো বা না হলো, সারা বাংলাদেশে যারা লোকজন মনে করতো যে এটা আমেরিকান বা প্রো আমেরিকান এটা গভর্নমেন্ট, ডক্টর ইউনূস অসাধ্য সাধন করতে পারেন, তারা এই খবর পড়ে বা এই ঘটনা জানার পরে মুহূর্তের মধ্যেই ডক্টর ইউনূস সম্পর্কে তাদের যে ধারণা শূন্যতে নিয়ে আসছে, যে না এসব জারি জুরি সব ফাঁকা, এসব কোনো কিছু করবে না, আমেরিকা খেলে দিয়েছে, আচ্ছা মতো খেলে দিয়েছে, তারা ভিন্ন চাল চালছে, এবং তারা যখন কী চাল চালছে এটা আমরা এখন পর্যন্ত জানি না। তো এটাও ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য বুমেরাং। অ্যাট দ্য সেম টাইম এই সব কিছুই আলটিমেটলি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর যে কার্যালয় এটাকে শক্তিশালী করছে। 3 নম্বরে যে জিনিসটা হলো, এখানে পরিবেশ কর্মী, পরিবেশ সংক্রান্ত একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট রেজওয়ানা, তিনি যে কথা বলছেন সেন্ট মার্টিনকে জীবাণুমুক্ত করার জন্য, সেন্ট মার্টিনকে রক্ষা করার জন্য যা কিছুই করছেন সব কিছুই আলটিমেটলি লোকজন মিলিয়ে ফেলছে ওই যে শেখ হাসিনার যে ভাষণ, তিনি বলেছিলেন যে আমেরিকা সেন্ট মার্টিন নিতে চাচ্ছে, তিনি দিতে চাচ্ছেন না বলে তাকে তাড়াতে চাচ্ছে, ব্যাস। এখন এই যে সেন্ট মার্টিনকে রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে, এই ইউনূস সরকারের পক্ষ থেকে যে সকল উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগ কিন্তু পরিবেশবাদীরা গত 20-25 বছর যাবতই ধীরে ধীরে ক্রমান্বয়ে তারা সে আন্দোলন চালিয়ে আসছিল যে সেন্ট মার্টিনে এই রাত্রি যাপন করা যাবে না, এই করা যাবে না। তো সেই সুযোগটা যখন রেজওয়ানা পেয়েছেন, তিনি তার পরিপূর্ণ ব্যবহার করার চেষ্টা করছেন, কিন্তু আলটিমেটলি এটা চলে গেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আর শেখ হাসিনা এবং চুপ্পু সাহেবের পক্ষে। এরপর ধরুন আইন শৃঙ্খলা, এবং আইন শৃঙ্খলার মধ্যে বিশেষ করে যখন ঢাকার বিশেষ বিশেষ এলাকাতে, যেমন উত্তরা, মোহাম্মদপুর, বছিলা, মানে মোহাম্মদপুর সংলগ্ন যে বছিলা, সায়দাবাদ, যাত্রাবাড়ি, রামপুরা, এই সমস্ত এলাকাতে যেভাবে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি একেবারে সীমাহীনভাবে বৃদ্ধি পেয়েছে, যা দমন করার জন্য, এই কিশোর গ্যাংদেরকে দমন করার জন্য সেনাবাহিনী সেখানে ক্যাম্প স্থাপন করতে বাধ্য হচ্ছে। মোহাম্মদপুরের আজকের খবর হলো মোহাম্মদপুরের অনেকগুলো যে বড় বড় হাউজিংগুলো আছে সেখানে সেনা ক্যাম্প স্থাপন করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, মানুষের যে মনোযোগ পুলিশ থেকে সরে গিয়ে, সরকার থেকে সরে গিয়ে সরাসরি সেনাবাহিনীর দিকে চলে আসছে, এবং সেনাবাহিনীর সঙ্গতির কারণে জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। আর আলটিমেটলি যাকে বলা হয় জনাব চুপ্পু সাহেবের জন্য তার যে অবস্থান, বঙ্গভবনে অবস্থান, এটা দিনকে দিন নিরাপদ, ভাবনাহীন এবং সম্ভাবনাময় হয়ে পড়ছে, যাকে ইউনূস সরকারের জন্য খুবই বিব্রতকর, আন্দোলনকারীদের জন্য আরও বিব্রতকর। এরপর অতি সম্প্রতি চুপ্পু সাহেবের পদত্যাগ নিয়ে, বঙ্গভবন ঘেরাও নিয়ে আন্দোলনকারী বা সমন্বয়কারীরা যেভাবে একটা আত্মবিশ্বাস নিয়ে এগুচ্ছিলেন, সেটি বলতে গেলে মাঠে মারা গিয়েছে। এবং রাজনৈতিক দলগুলোর কাছে সমন্বয়করা যাবেন বা তাদেরকে পাত্তা দিবেন, এটা তাদের ডিকশনারিতে ছিল না। তারা বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের বাসায় গিয়েছেন, তারপর মির্জা ফখরুল সাহেবের সঙ্গে বৈঠক করেছেন, এবং কোথাও থেকে জনাব চুপ্পু সাহেবের যে পদত্যাগ এই ব্যাপারে ন্যূনতম গ্রিন সিগন্যাল পাননি। এদিকে প্রথম থেকেই কিন্তু জামায়াত ইসলামী এবং অন্যান্য ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলো সমন্বয়কদেরকে তারা আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন। এবং এই যে গণভবন ঘেরাও, এই গণভবন ঘেরাওটি এখন জামাতের জন্য বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে। এরপর সমন্বয়কদের জন্য বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে। এবং গণ অধিকার পরিষদের যে দুটো গ্রুপ আছে, একটা গ্রুপ সেখানে গিয়েছিল
রেজা কিবরিয়ার যে গ্রুপটি, সেই গ্রুপটি গিয়েছিল, তারাও এটা নিয়ে খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে। এবং গণ অধিকার পরিষদের যে দুটো গ্রুপ, সেই গ্রুপের মধ্যে একটা গ্রুপ যেটা রেজা কিবরিয়ার গ্রুপ, তারা সবসময় বলার চেষ্টা করে যে বিএনপির সাথে, জনাব তারেক রহমান সাহেবের সাথে তাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, কথাবার্তা হয়েছে, এগুলো প্রচার করার চেষ্টা করে। আবার সেটা সামাল দেওয়ার জন্য তাদের যে প্রতিপক্ষ ভিপি নুরুর যে অংশটি, তারা আবার করে কি এখানে বিএনপি নেতাদের সঙ্গে সভা সমিতি সেমিনারে অংশগ্রহণ করে, বিএনপি নেতাদেরকে তাদের অফিসে ইনভাইট করে আনা হয় বা তারা আসেন। এই জিনিসগুলো নিয়ে একটা হ্যাফহ্যাজার্ড অবস্থা চলছে। তো এই দুটো দল আলটিমেটলি নিজেরাই এমন একটা মুখোমুখি অবস্থায় পৌঁছে গিয়েছে, অর্থাৎ রেজা কিবরিয়া দল এবং নুরুর দল, এই সমন্বয়কদের মাধ্যমে। এর ফলে কি হচ্ছে, এই দুটো দলের একটা দল সার্ভাইভ করবে, আর একটা দল ডক্টর ইউনূসের সাহায্য পাবে, অথবা ডক্টর ইউনূসের ক্রোধের ফসল হবে। এবং সাহায্য যারা পাবে তারা সার্ভাইভ করতে পারবে আপাতত, আর যারা ক্রোধের শিকার হবে তারা সব কিছু হারাবে। তারা জামাতকে হারাবে, তারা বিএনপিকে হারাবে, আর আওয়ামী লীগ তো প্রশ্নই আসে না এখন এই মুহূর্তে। এইভাবে ধরেন গণ অধিকার পরিষদ, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সকল বামপন্থী দল রয়েছে, তারাও অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে। আর জামাতও ঠিক যে গতি নিয়ে যেভাবে এগুচ্ছিল, সেই গতির জায়গাগুলোতে ধীরে ধীরে তাদের যে গতি, এটা কমে যাচ্ছে। বিএনপির সাথে তাদের সম্পর্কটা এখন অহিনকুল সম্পর্ক। এবং জামাত নিজেদেরকে এই সময়টিতে যত সুবিধাজনক জায়গাতে নিয়ে গিয়েছিল, সেই জায়গাটা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এর কারণ হলো তারা অনেক কমিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছে, এবং সেই কমিটমেন্টগুলো, সেটা কর্নেল অলি হোক, সেটা AFM সুলাইমান সাহেব হোক, বা তাজুল হোক, মানে এবি পার্টির, এই সব মিলিয়ে রাজনীতির অন্দরমহলে জামাত যে রসায়ন তৈরি করে ফেলেছে, এখন সেই রসায়নগুলোর বাস্তবায়ন ঘটাতে হবে। এবং সেই বাস্তবায়ন যদি তারা ঘটাতে না পারে, তাদের যে ইমেজ আউটসাইড জামাত, এটি নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, তাদের যে সবচেয়ে বড় সমস্যা হবে ছাত্র শিবিরকে নিয়ে। এই মুহূর্তে সমন্বয়ক এবং ছাত্র শিবির একে অপরের সঙ্গে মিলেমিশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে, শিক্ষাঙ্গনগুলোতে তারা যে একটা বিকল্প অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তুলেছে, এবং সেই অ্যাডমিনিস্ট্রেশন ভেদ করে সেখানে ছাত্রদল, তারপরে শেষে অন্য ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ তো নেই, কিন্তু যে ছাত্রলীগ, যেটা জাসদ ছাত্রলীগ রয়েছে, বাসদ ছাত্রলীগ রয়েছে, তারাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারছে না। তো এই জায়গাটি জামাত কতদিন ধরে রাখতে পারবে, তা নির্ভর করবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের শক্তিমত্তা এবং সমর্থন। অন্যদিকে এই যে যা কিছু এদের ব্যর্থতা হচ্ছে, এগুলো সবই আলটিমেটলি বঙ্গভবনে জমা হচ্ছে মিস্টার চুপ্পুর পক্ষে সহানুভূতি হিসেবে। এবং জনাব চুপ্পু যখন এই সহানুভূতিটা পেয়ে যাবেন, তখন পুলিশের কমান্ড, মিলিটারির কমান্ড, তারপর সচিবালয়ের কমান্ড তখন ডুয়েল খেলবে। এবং সেই ডুয়েল যেভাবেই খেলা হোক না কেন, প্রতিটি খেলাই আলটিমেটলি জনাব চুপ্পুর পক্ষে চলে যাবে। এর কারণ হলো তার তো 5 তারিখের পরে তিনি জিরো, একেবারে জিরো। এবং 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যদি সমন্বয়করা একটা কাশি দিতেন, বা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ডিজায়ার করতেন যে জাস্ট ইউ আর গেটিং 10 মিনিটস টাইম টু লিভ বঙ্গভবন, তার কোনো বিকল্প ছিল না, আগে থেকে যেতে হতো। কিন্তু এখন এই যে দেখেন পরিস্থিতি, প্রকৃতির কারণে, সময়ের কারণে কিভাবে জটিল আকার ধারণ করেছে, যিনি কিনা ছিলেন নিন্দিত, তাকে নিয়ে এখন আমরা আলোচনা করতে বাধ্য হচ্ছি। যিনি ছিলেন পলায়ন উদ্যত, তিনি এখন আরও আসন গেড়ে বসেছেন। তো এর থেকে এখন যারা সমন্বয়ক রয়েছেন, এবং এখন যারা উপদেষ্টা পরিষদে আছেন, স্বয়ং ডক্টর ইউনূস সহ তার সহকর্মীরা, তারা যদি এই যে রাজনীতির যে পালা বদল, প্রতি ঘন্টায় কথা পরিবর্তন করতে হয়, এর কারণ হলো প্রতি ঘন্টায় পরিবেশ পরিস্থিতি পাল্টে যাচ্ছে।